রুমে আবার কে আসলো? দোলা, বাবু, তুমি প্রবাস থেকে কখন আসলা? দোলা, এই এই দোলা, এই এই দোলা, দোলা, এই দোলা, কি ব্যাপার? আমি বুঝলাম না। আমি 15 বছর পর দেশে আসলাম, আমার স্ত্রী আমাকে দেখে খুশি হইব, খুশি না হয়ে আমার স্ত্রী আমাকে দেখে অজ্ঞানে পড়ে গেল কেন? বিষয় কি? এই এই দোলা, দোলা, এই দোলা, দোলা, এই দোলা, আমি এখন কি করি, কি করি, কি করি? ডক্টরে ফোন দিই। হ্যালো ডক্টর, আসলে আমি ওই 13 নম্বর সেক্টরের বাবু বলতেছিলাম। আপনি তো জানেন আমি 15 বছর প্রবাসে ছিলাম, আমি আজকে সকালে দেশে আসলাম। আমার স্ত্রী আমাকে দেখে না অজ্ঞানে পড়ে গেছে, আমি ঠিক বুঝতে পারতেছি না আমার স্ত্রীর কি হলো। ও খুব অসুস্থ, আপনি একটু ইমার্জেন্সি আমার বাসায় আসেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু শীঘ্রই আসেন। হ্যাঁ দোলা, এই দোলা, দোলা, এই দোলা, এই দোলা, কি করি? পানি, পানি, দোলা, এই দোলা, 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 এই দোলা, 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 কি হয়েছে তোমার? হ্যাঁ কি হচ্ছে? ওঠো, 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 কি হচ্ছে তোমার? হুম, আসো, আসো, বিশ্রাম নাও, ভিতরে আসো। কি হচ্ছে তোমার? কি হয়েছে? আচ্ছা বাবু সাহেব, ডক্টর, সমস্যা হয়েছে নাকি? বলেন না। না দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনার বউ এখন পুরোপুরি সুস্থ আছে। তো আপনি আসুন, আপনার সাথে কিছু কথা বলি। আচ্ছা চলুন। জি ডক্টর সাহেব, আপনি বলুন কি হয়েছে আমার স্ত্রীর? আরে বাবু সাহেব, চিন্তার কোনো কারণ নেই, আপনার জন্য আরো সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? আপনি তো বাবা হতে চলেছেন, আপনার স্ত্রী গর্ভে সন্তান। হায় আল্লাহ, এইসব কি বলতেছো ডক্টর? আমি তো 15 বছর প্রবাসী ছিলাম, তাহলে আমার স্ত্রী গর্ভে সন্তান হলো কিভাবে? আমি এগুলো কি শুনতেছি? আমি কি শুনতেছি এগুলো? না না, এই বিষয়টা অবশ্যই আমার জানতে হবে। কি ব্যাপার বাবু সাহেব, আপনি এত মন দিয়ে কি ভাবছেন? না না ডক্টর সাহেব, আমি আসলে আপনার এই খুশির সংবাদটা শুনে অবাক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তাহলে। আপনাকে এত বড় একটা সুসংবাদ দিলাম, আমাদেরকে মিষ্টি খাওয়াবেন না? আচ্ছা ঠিক আছে, অবশ্যই খাওয়াবো আপনাকে। এই নিন ডক্টর সাহেব, এখানে 2000 টাকা আছে, আপনি রেখে দিন। ঠিক আছে বাবু সাহেব, তাহলে আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোলা, 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 আরে শো শো, তুমি শো। না, আমি এখন ঠিক ঠিক আছি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে হুট করে প্রবাস থেকে চলে আসবে আমাকে একটাবার বলবা না? হ্যাঁ আসলে প্রবাস থেকে আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে দেখে এইভাবে অজ্ঞানে পড়ে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, কিন্তু দেখো তো, আমি না কেমন জানি তোমাকে দেখে মানে মাথাটা ঘুরে গেল। তুমি এত দূর জার্নি করে এসেছো, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার গরম করে দিই। বসো, আমার জন্য তোমার খাবার বানাতে হবে না। হ্যাঁ তুমি একটু বিশ্রাম করো, আমি খেয়ে নিব পরে। আচ্ছা তাহলে তুমি গিয়ে ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি, আমার বন্ধুর সাথে না অনেকদিন দেখা হয়নি, আমি আজকে আমার বন্ধুর সাথে দেখা করব। কি করবো, প্রবাস থেকে চলে আসছে, কিছু তো জানি না, আমাকে বিষয়টা জানাতে হবে। আমার ফোন। হ্যালো, তামিম, তামিম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে আমার হাজবেন্ড প্রবাস থেকে হুট করে আমাকে কোনো কিছু না জানিয়ে
চলে আসছে। এখন কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আরে তুমি সব কি বলছো? তোমার হাজবেন্ড প্রবাস থেকে চলে আসছে? তোমার কি মাথা ঠিক আছে? আরে বাবা হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি কি এখন ফান করতেছি নাকি তোমার সাথে? আমি যেটা বলছি সত্য বলছি, বিশ্বাস করো। ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, আমি তোমাকে একটা বুদ্ধি দিয়েছি। এই তুমি এক কাজ করো। কি কাজ? আচ্ছা, তোমার হাজবেন্ড প্রবাস থেকে কি কি নিয়ে আসছে? আমি এখনো লাকেজ চেক করিনি। কি নিয়ে আসবে? টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এগুলোই তো নিয়ে আসবে। আচ্ছা দুলা, তুমি এক কাজ করো, তুমি লাকেশ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার নিয়ে তুমি ওই যে 20 নম্বর সেক্টর ব্রিজের উপরে আইসা পড়ো, ঠিক আছে? কেন? আরে বাবা, তুমি না আমাকে ভালোবাসো? তুমি যদি সব নিয়ে না আসো তাহলে আমরা আগামী দিনের সংসার কিভাবে সাজাবো? আমি তো বেকার, আমার থেকে কোনো টিয়া পয়সা নাই। তোমার হাজবেন্ড যা যা নিয়ে আসছে এগুলো সব নিয়ে আমার সাথে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। টাকা পয়সা না নিয়ে আসলে আমরা চলবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি বেশি কথা বলতে পারবো না। ও যে কোনো সময় চলে আসবে। কালকে সকাল 10টায় আমি ব্রিজের উপরে থাকবো। হ্যাঁ, তুমি সময় মতো চলে এসো, লেট করো না। আচ্ছা ঠিক আছে। রাখি। লাকেশ, লাকেশ ভর্তি নিশ্চয়ই অনেক টাকা হবে। উঠিয়ে দেখি। ও মা, এত ভারী কেন? আরে এ, টাকা, 1 লাখের টাকা, ডায়মন্ডের রিং, স্বর্ণের কানের দুল। এই মোক্ষম সময়টাকে না কাজে লাগাতে হবে। তাড়াতাড়ি লাকেজটা নিয়ে আমাকে এখান থেকে বেরোতে হবে। যদি এসে ফেলে তাহলে তো হাতে নাতে ধরা পড়ে যাবো। আরে আমার ফোনটা, ও ফোন তো ব্যাগেই আছে। টাইম ওয়েস্ট করা যাবে না। উফ, ওরে বাবা রে। উফ আল্লাহ, তাড়াতাড়ি যেতে পারলে বাঁচি। তামিম এখনো আসেনি? ওর তো আগে এসে আমার জন্য ওয়েট করার কথা ছিল। উফ আল্লাহ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। বরাবরের মতো আজকেও লেট করে আসছে। ওকে জানেন আমার হাজবেন্ড বাসা, যদি একবার দেখে ফেলে তাহলে তো বিপদে পড়ে যাব। আমও যাবে, ছালাও যাবে। হ্যালো তামিম, কোথায় তুমি? এই তো আমি কাছাকাছি চলে আসছি, আর মাত্র 5 মিনিট লাগবে। 5 মিনিট? এখানে 1 মিনিট দাঁড়ানো সম্ভব না। আমার হাজবেন্ড যদি দেখে ফেলে কি হবে তুমি বুঝতেছো? তুমি জান, একটু কষ্ট করে দাঁড়াও, আমার খুব অল্প সময় লাগবে, আমি এখনই আসছি। আচ্ছা যা করো তাড়াতাড়ি করো তো। আল্লাহ আল্লাহ বাঁচাও, আমি কোনোভাবে যেন ধরা না পড়ে যাই। কেউ যদি দেখে ফেলে, আমার হাজবেন্ড দেখে ফেললে আমার রক্ষা নেই, আমাকে একদম জানে মেরে ফেলবে। ছেলেটা সব সময় এত লেট করে আসে। আরে কই, ওর তো কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না আমি। জায়গাটা এত ফাঁকা, এই ব্রিজের উপর আমার দাঁড়াতে এমনি ভয় লাগে। এত ফাঁকা একটা ব্রিজের উপর কেউ দাঁড়ায় না। এই ব্রিজে দাঁড়ালে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই। আজকে না জানি আমার কপালে কি আছে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বিপদের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, উফ, ছেলেটা কেন যে এখন আসতেছে না আমি তো এটাই বুঝতে পারছি না। কি করবো, মাথায় কিচ্ছু কাজ করতেছে না। এতগুলো টাকা, উফ, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, আমার পা ব্যথা হয়ে গেছে। এখনো যে কেন আসতেছে না? কি ব্যাপার, তোমার এখন আসার সময় হলো? সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমার পা ব্যথা হয়ে গেছে। আর বলো না, আমি তো তাড়াতাড়ি আসছিলাম, ওই বাসে জ্যাম লাগলো, তারপর আমি বাস থেকে নেমে দৌড়ে চলে আসছি। আচ্ছা এখন তাড়াতাড়ি চল, আমার হাজবেন্ড যদি এসে পড়ে তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। হ্যাঁ তুমি ঠিক বলেছো। আচ্ছা আমি তোমাকে যেসব জিনিস আনতে বলেছি ওগুলো সব ঠিকঠাক মতো আনছো তো? আরে বাবা হ্যাঁ, টাকা, স্বর্ণালংকার যা যা ও বিদেশ থেকে নিয়ে আসছে আমি সব কিছু লাকেজে ভরে নিয়ে আসছি। এখন তুমি তাড়াতাড়ি চলো এখান থেকে। আচ্ছা আমি একটু চেক করে দেখি। চেক করার কি আছে? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তো বললাম আমি সব কিছু ঠিকঠাক মতো নিয়ে আসছি। আরে বাবু, আমি তোমাকে বিশ্বাস কেন করব না, তারপর একটু চেক করে দেখি। হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য গুড নিউজ? কি গুড নিউজ? আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। দুলাই সব কি বলছে? ও
ওর পেটে নাকি আমার সন্তান, কিন্তু আমি তো ওকে কখনো ভালোবাসিনি। আমি শুধু ভালোবেসেছি ওর স্বামীর টাকা পয়সার জন্য। কি ব্যাপার? না না, তুমি কি যেইভাবে ভাবতেছো? হোক ওর এই স্বামীর টাকা পয়সা নিয়ে আরে আমাকে তুমি এখান কি থেকে ভাবতেছো? ভাগতেই হবে। না, আমি কি ভাববো, ওই আর কি আমরা নতুন জীবন শুরু করব, তো কিভাবে কি সব কিছু আগে থেকে পরিকল্পনা করা ভালো না? সেটাই ভাবছিলাম আর কি। আচ্ছা, তুমি নাস্তা করেছো? আরে বাবা, কখন খাবো? খাওয়ার সময় আছে নাকি? আমিও নাস্তা করে আসিনি, তাড়াহুড়ো করে চলে আসছি তো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য আর আমার জন্য নাস্তা নিয়ে আসি। না না, আমি দাঁড়াবো কেন? তোমার সাথেই যাই, একসাথে গিয়ে নাস্তা করি। একসাথে যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি। আর এগুলা আমার কাছে দাও। আমি যাই না তোমার সাথে। এই এত জিনিসপত্র যদি নিয়ে তুমি এখানে থাকো তাহলে চুরি হতে পারে, বুঝো না, নির্জন এলাকা। তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আচ্ছা, গাড়ি নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। আচ্ছা। কতক্ষণ দাঁড়াবো? মাথা ঘুরছে। বুঝলাম না, সে কখন গেছে, এখনো কেন আসতেছে না? এতক্ষণ তো নাস্তা আর গাড়ি আনতে সময় লাগার কথা না। কিছু বুঝতে পারছি না, কি করব? তামিম কি আমাকে ঠকাইছে? আমার সাথে প্রতারণা করছে? হায় আল্লাহ, আমি কি করলাম? তামিম এত বড় প্রতারক! এখন আমি কি করব? আমার টাকা পয়সা, স্বর্ণালংকার, ফোন যা ছিল সবই তো ও নিয়ে গেছে। আমি কাকে বিশ্বাস করলাম? আমি এখন কোথায় যাব, কি করব? হায় আল্লাহ, আমি এখন কি করব? আমি তো আমার হাজবেন্ডের সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। আল্লাহ, আমি কোন বিপদের মধ্যে পড়লাম? আমি কি করব? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, আমার এখানে কি অন্য কারো থাকার কথা ছিল? না না না, অন্য কেউ থাকবে কেন? তোমারই তো থাকার কথা। হ্যাঁ, সেটা না আমি আমার নিজের চোখে দেখেছি, আর সব কথা আমি আমার নিজের কানে শুনেছি। আমি কখনো ভাবতে পারি নাই, আমার স্ত্রী এ ধরনের একটা কাজ করতে পারবে। আরে, আমার যে স্ত্রীর জন্য প্রবাসের মাটিতে এত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি, আর সেই স্ত্রী অন্য একটা ছেলের সাথে আমারই অবর্তনে এভাবে অনৈতিক সম্পর্ক করতে পারবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। ছি ছি, তুমি এটা কী করলা? তুমি কি এই কাজটা করা কি তোমার ঠিক হয়েছে? তুমি বলো। বাবু, বাবু, আমার একটা কথা শুনো। আমি মানছি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমি ভুল করেছি, যা করেছি। চুপ থাকো তুমি, তুমি আর একটা কথা বলবে না। সি দোলা, সি, আমি কখনো ভাবতে পারিনি যে আমার স্ত্রী হয়ে তুমি এই কাজটা তুমি করতে পারলে। আরে, আমি যে তোমার জন্য প্রবাসী মাটিতে 15টা বছর কষ্ট করতে পেরেছি, হ্যাঁ, তুমি আমার জন্য কি 15টা বছর অপেক্ষা করতে পারতে না? একটু কষ্ট করতে পারতে না? আমার অবর্তমানে তুমি এই কাজটা কীভাবে করতে পারলে? আরে, আমার অবর্তমানে তুমি এই কাজটা কীভাবে করতে পারলে? তুমি যে কাজটা করছো, করার আগে তো আমার কথা একটু ভাবতে পারতে যে আমার স্বামী প্রবাসী মাটিতে গিয়েছে আমাদের ভালোর জন্য, আমাদের ভবিষ্যতের কথা ভেবে। আর আমি সেই মানুষটাকে কীভাবে ঠকাই? আমি কি তোমাকে ভালোবাসায় কোনো অংশে কমতি দিয়েছি বলো? মনে আছে তোমার সেই দিনের কথা, যেদিন তোমাকে প্রথম বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম? আমার বাবা মা সেদিন মেনে নিয়েছিল না। আমি তোমাকে নিয়ে ঢাকা শহরে ছোটো একটা বস্তিতে ছিলাম, ছোটো একটা টিনের ঘরে ছিলাম। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না, আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না। আর আজকে তুমি কতটা জঘন্য কাজ করেছো যে ওই ছেলের সন্তান তোমার গর্ভে রয়েছে। আমি কখনো ভাবতে পারিনি তুমি এই ধরনের কাজটা করতে পারবে। আমি প্রবাসী মাটিতে আমি প্রতিদিন ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রেখেছি, কবে আমি তোমার মুখখানা সামনাসামনি দেখব, কবে আমি তোমার কাছে এসে বলবো যে দোলা, আমি দেখো প্রবাসী থেকে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেশে চলে আসছি। আর আজকে আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসে তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি কখনো আশা করি নাই যে তুমি এই ধরনের কাজটা করতে পারবে। ঠিক আছে, এই ছেলের সন্তান তুমি তোমার গর্বে রেখেছো,
আমি আমি কখনো ভাবতে পারি না তুমি এই ধরনের কাজটা করতে পারবে। যেহেতু তুমি কাজটা করেছো, তোমার এই মুখখানা না আমার সামনে কখনো দেখাবে না। আমি তোমার এই মুখখানা দেখতে চাই না। আর হ্যাঁ, আমি প্রবাসী মাটিতে থেকে যত টাকা উপার্জন করেছি, যে টাকা আমি বাসায় এনেছি, সেই টাকাগুলো এই ছেলে নিয়ে চলে গিয়েছে। এই ছেলে কখনো আর তোমার কাছে ব্যাক আসবে না। আরে এই ছেলে তো তোমাকে ভালোবাসে শুধুমাত্র টাকার জন্য, টাকার জন্য তোমাকে ভালোবাসছে। আর তুমি আমার টাকা এই ছেলেকে খাওয়াইছো তুমি। আরে আমরা তো প্রবাসী, আমরা প্রবাসী মাটিতে না টাকা উপার্জন করতে জানি, আমরা না টাকার ম্যাশিং। ঠিক আছে, এই ছেলে যে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে না, এটা আমার বিন্দুমাত্র কষ্ট নাই, কারণ আমরা টাকা উপার্জন করতে জানি। আর তুমি আমার সামনে আসবে না এবং আমার বাড়ির ত্রিসীমানায় তুমি কখনো আসবে না। আমি তোমার মুখখানা আর দেখতে চাই না, কথা যেন মাথায় থাকে। আর তোমার ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেবো সময় হলে। বাবু, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। তুমি আমাকে তালাক দিও না, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দিও না। আমি কোন মুখে আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াবো বলো? আমার তো সেই মুখ নেই, মা আমাকে জানে মেরে ফেলবে। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না। বাবু, তুমি যদি আমাকে এইভাবে ফেলে চলে যাও, আমি কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি তো মার কাছেও যেতে পারবো না, মা আমাকে ফেলবে। প্লিজ তুমি আমাকে ফেলে চলে যেও না, আমাকে একটা সুযোগ দাও বাবু। মরণ ছাড়া আমার কোনো উপায় নেই বাবু। আচ্ছা তুই এবার হাত ধরবি না। তোর মতো মেয়ে আমার এই হাত ধরতে পারবে না। আর তুই মরবি কি বাঁচবি সেটা দেখার বিষয় না আমার না। আর তোর মতো মেয়ে না মরে যাওয়াটাই ভালো। তুই মরবি কি করবি সেটা তোর বিষয়, তুই থাক। বাবু, হে আল্লাহ, আমি এ কি করলাম? নিজের সাজানো গোছানো সংসারটা নিজের হাতে ভেঙে দিলাম। যাকে আমি ভালোবাসলাম সে আমায় ঠকালো, আর যে আমাকে ভালোবাসে আমি তাকে ঠকালাম। আমি কি করলাম আল্লাহ? আমি এখন কোথায় যাব, কি করব? আমার পেটে যদি একটা সন্তান না থাকতো আমি সত্যি আত্মহত্যা করতাম। আত্মহত্যা মহাপাপ, তবুও আমি করতাম। কিন্তু কিন্তু আমার বাচ্চাটার কি দোষ? আমার বাচ্চাটার তো কোনো দোষ নেই। আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আমি এখন কি করব?